একটা প্রবাদ বাক্য আমরা কিন্তু জানি, সেটা কি, যদি আপনি বাঘের লেজ দিয়ে কান চুলকান তাহলে একটা পর্যায়ে বাঘে কিন্তু আপনাকে থাবা বসাতে পারে, এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণ সম্ভবত সেটা ভুলে গেছিল, এবং এরা কিন্তু বাঘের লেজ দিয়ে কন্টিনিউয়াসলি কান চুলকাচ্ছিল, কিন্তু বোঝে নাই যে বাঘে যখন থাবা বসাবে তখন কীভাবে আত্মরক্ষা করতে হবে। কথাটা কেন বললাম, কারণ বর্তমানে এই যে এই খাগড়াছড়িতে যে ঘটনা ঘটছে, আমার কাছে কিন্তু বিষয়টা সেরকমই মনে হচ্ছে। অর্থাৎ গত 14 মাস ধরে তারা যে বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছিল, আমার মনে হচ্ছে যে তারই কনসিকুয়েন্স এখন ফলতে শুরু করছে। তো ঘটনা কি একটু ওই খবর থেকে আমরা জানি। কয়েকদিনের বিক্ষোভ ও সহিংসতায় থমথমে পুরো পার্বত্য চট্টগ্রাম। আজও বন্ধ রয়েছে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস চলাচল। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহল চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তা তো বুঝলাম, কিন্তু এত সত্ত্বেও তারা কি আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? এই যে এই পার্বত্য চট্টগ্রামের লোকজন যদি আসলে সবাই একসাথে মিলে ফুঁসে ওঠে, তখন এই সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি কি করবে বলেন? অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একই সঙ্গে খুব সিরিয়াস পরিস্থিতিও বটে এখন পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটছে। তো হ্যাঁ, তো তারপরে আর কি আছে? সেনাবাহিনীর অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে চলছে ষড়যন্ত্র। প্রতিবাদ কর্মসূচির নামে সেখানে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় ও অটোমেটিক অস্ত্রে গুলি চালাচ্ছে। তার অর্থ পার্বত্য চট্টগ্রামে এখন বহিরাগত মানে বাইরের শক্তি এখানে ষড়যন্ত্র চালাচ্ছে, তাই তো? তো কথাটা আমি জানি না আসলে সঠিক কিনা, আসলে এখানে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না। বাট গত 14 মাস ধরে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন কর্মকাণ্ড করছে, বিশেষ করে পাকিস্তানের সাথে খুব দর মহরম এবং একই সঙ্গে আমেরিকার সাথে খুব দর মহরম করে এই যে চিটাগাং বন্দর দিয়ে দেওয়া, তারপরে আমেরিকার সেনাবাহিনীর লোকজন অবাধে এই যে বাংলাদেশে এসে নানা রকম কর্মকাণ্ড করছে, তো স্বাভাবিকভাবে এর তো একটা কনসিকুয়েন্স থাকবে, তাই না? আশেপাশের প্রতিবেশী যে দেশ, বিশেষ করে ভারত, বিষয়টাকে তো স্বাভাবিকভাবে নিবে না। এখন বাংলাদেশ যদি ভারতকে ওই একটা থার্ড ক্লাস একটা দেশ মনে করে কোনো পাত্তা না দিয়ে পাকিস্তানের সাথে দরম মহরম করে তাদেরকে বাংলাদেশে আহ্বান করে যদি ভারতে অস্থিতিশীলতার সৃষ্টির পায়তারা করে, তো ভারত তো হাত গুটায় বসে থাকবে না, তাই না? ঘটনা কি এরকম না? বাংলাদেশের লোকজন কি মনে করে যে তারা ষড়যন্ত্র করে যাবে এই ভারতের বিরুদ্ধে আর ভারত চুপচাপ বসে থাকবে, কোনো রকম কিছু করবে না? আমার কাছে এটাই মনে হয়, বাংলাদেশের লোকজন মনে হয় এটাই মনে করে, এবং তারা মনে করে যে এটা তাদের রাইট। তারা ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা খুশি করবে, যা ইচ্ছা খুশি বলবে, এবং ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ডিরেক্টলি না করে ইনডিরেক্টলি করে ভারতে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করবে, মনে করে যে বাংলাদেশের এটা রাইট, অধিকার। কিন্তু ভারত কিছুই করবে না, এরকম না? আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। কিন্তু এইবার বাংলাদেশ কর্তৃক ভারতের ভিতরে কোনো অস্থিতিশীলতা তৈরি করার আগেই আমার কেন জানি মনে হচ্ছে ভারত আগে থাকতে এখানে হস্তক্ষেপ করছে এবং করে একটা ভজকটও লাগিয়েছে, অন্তত অ্যাটলিস্ট পার্বত্য চট্টগ্রামের ঘটনা দেখে তাই মনে হয়। যদি অবশ্য অন্যান্য বহু ব্যক্তি নানাভাবে বলার চেষ্টা করেছে এর পিছনে ভারত না, হয়তো আমেরিকার ইন্ধনও থাকতে পারে। আমেরিকা বেসিক্যালি এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং সেই হেতু তারাই বস্তুত এই কর্মকাণ্ড করেছে। এখন আসলে আমি জানি না কে বা কারা এই সমস্ত ঘটনার পিছনে আছে, কিন্তু কথা হচ্ছে গত 14 মাস ধরে বাংলাদেশ তো ওই যে বললাম না, বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছিল। এখন বাংলাদেশের মানুষ কি বুঝে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এদের তো জনগণের কোনো ম্যান্ডেট নেই, এরা কিন্তু যা ইচ্ছে খুশি করতে পারে। এর ফলে বাংলাদেশ একটা গহীন অন্ধকার কূপে পড়ে যেতে পারে, কিন্তু এর জন্য ওদের কোনো দায়িত্ব নেই। ওরা তখন কি করবে জানেন? অতি দ্রুত বাংলাদেশ ত্যাগ করে ভেঙে যাবে, এবং তারপরে যদি তাদেরকে দায়বদ্ধ করা হয় তারা বলবে, হ্যাঁ আমরা তো ক্ষমতায় বসতে চাই নেই, আমাদেরকে জোর করে বসানো হয়েছিল, আমরা কি করব, আমাদের যা ভালো মনে হয়েছে তাই করব। তাদের কিন্তু এত জবাবদিহিতা নাই। বাংলাদেশের পাবলিক এটা বোঝে? আমার মনে হয় বুঝে বলে মনে হয় না। যদি বুঝতো
তাহলে অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এতদিন টিকিয়ে রাখতো না। আর বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলো আছে, আমি জানি না এদের কোনো বুদ্ধিবৃত্তি আছে কি না, এরা কি একেবারেই টের পায় নাই যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মসনদে বসে আসলে কী করতে যাচ্ছে? বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, তারা আসলে ভালো রাজনৈতিক দলই পায় নাই, এবং একই সঙ্গে রাজনৈতিক দলের নেতাগুলাকেও পায় নাই। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। ভারতের এই যে মিস্টার জাহাঙ্গীর আলম, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার যুক্তি যদি বা আপনার বক্তব্য যদি আমি মনে করি যেটা সত্য, যে ভারতের ইন্ধনেই বস্তুত এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ ভারতই বস্তুত এই যে ওখানের যে আদিবাসী তাদের কাছে অস্ত্রপাতি দিয়েছে এবং তাদেরকে দিয়ে বলেছে একটা ম্যাসাকার করো, একটা ঝামেলা করো এবং অস্থিরতা তৈরি করো। আমি যদি তর্কের খাতিরে যুক্তির খাতিরে ধরে নেই যে ইউ আর রাইট, এখন আপনি কি করবেন? আপনি ভারতের বিরুদ্ধে কি করবেন? আপনি যদি জেনেও থাকেন, আপনার তথ্য প্রমাণ সবই আছে, আপনি কি করবেন? আপনি তো পাকিস্তানের সাথে গাঁটছড়া বাড়াচ্ছেন, তাই না? তো পাকিস্তানকে ডেকে এনে বলবেন যে আসো আসো তোমরা এখনই ভারতের বিরুদ্ধে কিছু করো। আরে পাকিস্তানের মধ্যেই তো গ্যাঞ্জাম, ওখানে বালুচিস্তান না জানি কখন স্বাধীনতা ঘোষণা করে। এদিকে একদিন আগে দেখলাম যে ওখানে আজাদ কাশ্মীর, যেটা পাকিস্তানের অংশ, সেখানে বিশাল প্রতিবাদ হচ্ছে। এখন পাকিস্তানের অস্তিত্ব নিয়েই তারা তর কম্পমান, তাই না? তো আপনারা তো পাকিস্তানের সাথে গাঁটছড়া বাঁধছেন, তো এখন পাকিস্তানকে ডাক দেন যে এখানে এসে তারা ওই ভারতের 7 সিস্টার্সের মধ্যে গিয়ে গণ্ডগোল গ্যাঞ্জামের একটা পায়তারা করুক, ভালো কথা। বাংলাদেশের খাগড়াছড়িতে যদি এখন এই যে ভারত এখানে পায়তারা করে এবং ওখানকার আদিবাসীদের কাছে অস্ত্রপাতি দিয়ে নানা রকম বুদ্ধি মন্ত্রণা এগুলো দিয়ে যদি ওখানে ঝামেলা তৈরি করে, এবং যেটা দেখলাম আসলে কিছুটা মনে হয় সত্য, কারণ দেখলাম যে একজন আদিবাসী নেতা সেখানে বলছে যে আমরা এখন ভারতের সাথে মিশে যেতে চাই, ভালো কথা। তা আপনি কী করবেন? এই যে জাহাঙ্গীর আলম সাহেব, আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি কী করবেন বলেন তো? এবং এই গণ্ডগোল গ্যাঞ্জামটা কারা পাকিয়েছে? আপনারাই তো পাকিয়েছেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলো, এই যে 8 আগস্ট 2024 সাল, এসেই ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো, কি করে নাই? করছে তো। বলছে যে বাংলাদেশে যদি কোনো অসুবিধা হয়, অস্থিরতা তৈরি হয়, 7 সিস্টার্সে অমুক হবে, সমুক হবে, অস্থির হবে, তারপরে কি চিকেন নেক দখল হবে, এগুলো কি বলে নাই? বলছে তো, আপনারাই বলছেন। নট অনলি দ্যাট, 2 দিন আগে এই যে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকারে দেখলাম ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তা আপনারা বাঘের ল্যাজ নিয়ে কাম চুলকাবেন, এবং সেই বাঘটা যদি হয় ভারত, তো ভারত কি চুপচাপ বসে থাকবে? তারা মুখে কিছু বলবে না, কাজ দিয়ে দেখাবে, তাই না? আমি আসলে তো খুশি না যে আসলে ভারত এই ভিতরে বাংলাদেশের ভিতরে এইগুলো করছে। আমি জানি না আসলেই করছে কি না, কিন্তু যদি করে থাকে অবশ্যই এটা আমি পছন্দ করছি না। কিন্তু কথা হচ্ছে যে এই যে ভারত যদি এটা করেও থাকে, তার জন্য তো ভাই আপনারা দায়ী। আপনারাই তো খামোকা এই ভারতকে উত্তেজিত করিয়েছেন, তাই না? আপনারা ছোটো মুখে বড় কথা বলছেন। আপনারা কিসের ভিত্তিতে বড় কথা বলছেন বলেন তো? ভারতের পেটের মধ্যে থেকে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার ওই যে বাংলাদেশের ওই যে জামায়াতের একজন নেতা তাহের আমেরিকাতে গিয়ে ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, এই ঘোষণা যখন দেয়, তখন কি ভারত কি হাত কসলাবে, নাকি আপনাদের কাছে এসে বলবে বস বস আপনারা দয়া করে আমাদের রক্ষা করুন, এসব বলবে? এটাই কি আপনাদের মনে হয়? আপনারা প্রতিনিয়ত উত্তেজনাকর কথাবার্তা বলবেন, এবং আপনি তো একজন প্রাক্তন সৈনিক, তাই না? লেফটেন্যান্ট জেনারেল না কি জানি। আমি ভয়ঙ্কর রকমভাবে বিস্মিত হই। বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রাক্তন যে সমস্ত সেনা কর্মকর্তা না, প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী। আমি এটাতে কিন্তু বেশ আশ্চর্য হই। ভালো কথা, ভারত বিরোধী হও, কিন্তু কথা হচ্ছে বাস্তবে যদি তুমি আসো, ভারত বিরোধিতা করে তুমি কি টিকতে পারো? যখনই আমি এই কথাগুলো বললাম না, তখন এরা আমাকে ট্যাগ দিবে কি জানেন? আমি ভারতের দালাল। আপনারা বলতে পারেন, বাট আই থিঙ্ক মাইসেলফ এ রিয়ালিস্টিক পারসন। আমি একজন বাস্তববাদী মানুষ হিসাবে জানি, আমি যদি খুবই দুর্বল একটা মানুষ হই, আমি অবশ্যই গায়ের যে মোড়ল মাতব্বর তার সাথে আমি চ্যালেঞ্জ করতে যাব না।
আমি যদি যাই তাহলে আমার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে, বুঝছেন? তো বাংলাদেশ ওই যে মমিন মুসলমানের দেশ, ধর্মোন্মাদের দেশ, কমন সেন্স নাই, বাস্তব বর্ধিত চিন্তাভাবনা করে এবং এই জন্যে সারাক্ষণ ভারতের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে, তাই না? এবং এই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জিহাদি মনোভাবাপন্ন মানুষকে খুশি করার জন্য ভারত বিরোধী কথাবার্তা বলছিল। তো ভালো কথা, এতদিন ধরে ভারত চুপচাপ ছিল, এই 14 মাস পরে সে ভারত কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে, তাই না? এখন এই চিটাগাং হিল ট্র্যাক্সে যদি ওয়ান আফটার অ্যানাদার এখন যদি ভারত ষড়যন্ত্র করে যায় এবং এই আদিবাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্রপাতি দেয়, আমরা তখন দেখতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনী কীভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে, বুঝছেন? আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, এইবার যদি ভারত সত্যিকার অর্থেই এই হিল ট্র্যাক্সের এই আদিবাসীদেরকে যদি অস্ত্রপাতি দিয়ে সাহায্য করে, তাহলে সেই অস্ত্র হবে অত্যাধুনিক, যেগুলা ওই বাংলাদেশের সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য যথেষ্ট ক্লিয়ার। এবং তখন আমরা দেখতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনী কীভাবে তাদেরকে মোকাবেলা করে। এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রতিনিয়ত দাবি করে না যে তারা দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা দেখতে চাই যে তারা কত বড় দেশপ্রেমিক। অতীতে যখন শান্তি বাহিনী ছিল তখনও কিন্তু ভারত এই ফাজলামিগুলো করছে, আমরা জানি, কিন্তু তখন অস্ত্রপাতিগুলো অত আধুনিক ছিল না, অর্থাৎ শান্তি বাহিনীর সদস্যদেরকে অত আধুনিক অস্ত্র দিত না। তবে আমি নিশ্চিত এইবার কিন্তু অত্যাধুনিক অস্ত্র দিবে, যেগুলা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। এবং আমি এটাও মনে করি ভারত হয়তো বা এই পার্বত্য চট্টগ্রামের এই আদিবাসী যারা নাকি এখন এই যে আন্দোলন সংগ্রাম করছে, এদের কাছে ওই হস্তচালিত হস্তচালিত যে গ্রেনেড লঞ্চার, যেটাকে বলা হয় আরপিজি, রকেট প্রোপেলড লঞ্চার, কি আরপিজি নাকি রকেট প্রোপেলড কি ধর ভুলে গেলাম, যাই হোক, মোটামুটি কথা হচ্ছে যে মানে রকেট মারামারির যে অস্ত্রপাতিগুলো, যেগুলো আমরা ওই যে ইয়েতে দেখি, ওই যে তালেবানদের কাছে দেখি, আমার ধারণা এইগুলাও দিবে। এখন আমরা দেখতে চাই বাংলাদেশের তথাকথিত দেশপ্রেমিক সেনাবাহিনী কীভাবে এদেরকে মোকাবেলা করে। এতদিন তো শান্তিরক্ষী বাহিনীর কাজ করার জন্য বিদেশে বিভিন্ন জায়গায় গেছে, এখন ভাই আপনাদেরকে শান্তিরক্ষী বাহিনী থেকে পদত্যাগ করে এসে এদেরকে আপনার মোকাবেলা করতে হবে। এবং আসল বিষয়টা হলো কি জানেন, এইগুলা কিন্তু আপনারা নিজেরা ডেকে আনছেন। আপনারা 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসছে, ওকে ফাইন, তার তো কোনো প্রয়োজন ছিল না ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা। এবং এখন এই যে আমেরিকায় গিয়ে এই যে বিষোদ্গার করলো এই যে ভারতের বিরুদ্ধে, আমি জানি না কী কারণে বিষোদ্গার করলো, এটার কি তার প্রয়োজন ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস কি চিরকাল ক্ষমতায় থাকবে? তাকে তো ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিয়ে ক্ষমতা থেকে চলে যেতে হবে। তাহলে তার কী দরকার ছিল ভারতকে খেপানো, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা? এখন আপনি বিষোদ্গার করবেন, আপনি তাদের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করবেন, তাদেরকে হুমকি দিবেন, ধামকি দিবেন, আর ভারত চুপচাপ বসে থাকবে না? তা তো থাকবে না। অর্থাৎ আপনারাই ঝামেলা তৈরি করছেন, করে আপনারাই কিন্তু এই ঝামেলা আমদানি করছেন। এখন আপনাদেরকে এটা মোকাবেলা করতে হবে। বাংলাদেশের জনগণ আপনারা খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের কোনো নির্বাচিত কোনো সরকার প্রধান না, তাই না? এবং উনি যখন যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন দেন, উনি কিন্তু বাংলাদেশে থাকবেনও না, উনি চলে যাবেন বাংলাদেশ থেকে। এরপরে এই যে শত্রুতাটা ভারতের সাথে তৈরি করে দিয়ে চলে গেল, এরপরে যদি ভারত নানা রকম পায় তারা বাংলাদেশের বিরুদ্ধে করে যেতেই থাকে, কে শুরু করে দিয়ে গেল? ডক্টর মোহাম্মদ ইউনূস না? তো যে লোক নাকি বাংলাদেশের ম্যান্ডেট ছাড়াই এই বাংলাদেশকে একটা ভেজালের মধ্যে ফেলে দিয়ে গেল, ভোগান্তি কিন্তু আপনাদেরই হবে। অবশ্য জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তারা বলছে যে ভারতের বিরুদ্ধে কি করবে, ওই গাজওয়াতুল হিন্দ করবে। কিন্তু আমার এখন জানি কেন মনে হয় যে হ্যাঁ, গাজওয়াতুল হিন্দ বিষয়টা আসলে সত্য, তবে ঘটনাটা মুসলমানরা ভুলভাবে ব্যাখ্যা করে। আসলে ঘটনা হবে কি জানেন, গাজওয়াতুল হিন্দই হবে, বাট সেক্ষেত্রে হিন্দুস্তানিরা অন্যান্য দেশ যেমন বাংলাদেশ বা পাকিস্তানকে গাজা বানাবে। ওই যেমন ইসরায়েল ওই গাজা বানিয়েছে ওই যে হামাসের কারণে, তাই না? তো বাংলাদেশেও আসলে ভারত কোনো একদিন বাংলাদেশে গাজা বানাবে, এটাই মনে হয় গাজওয়াতুল হিন্দ, এবং নামের সাথে মিল আছে নাকি? হঠাৎ করে আমার কাছে মনে হলো বিষয়টা তো সত্য। আপনাদের কাছে কি মনে হয়? এবং আমি নিশ্চিত বাংলাদেশ যে সমস্ত কর্মকাণ্ড করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন যে কর্মকর্তা আছে তাদের কথাবার্তা যেভাবে ভারত বিরোধী আমি দেখি, আমি আশ্চর্য হয়ে যাই
এই সমস্ত লোকজন রিক্রুটেড হলো কি করে এই বাংলাদেশ সেনাবাহিনীতে? দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা নিজেদেরকে স্বাধীনতাপন্থী বলতো না, তো তাদের সময় এরা রিক্রুটেড হলো কি করে? আবার দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে কিন্তু হিন্দুরা বা বুদ্ধিস্ট বা খ্রিস্টানরা কেউ তেমন চান্স পায় না, কারণ এরা ঢুকলে নাকি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নাকি প্রকাশ করে দিবে, এতই ভয়ঙ্কর অবস্থা। ইটস ওকে ফাইন, ইটস ওকে ফাইন। মুমিন মুসলমানরাই তো অফিসার হয়, তাই না? বড় বড় পদের অধিকার হয়। অ্যান্ড দেন উই আর না সি হাউ দ্য সো-কল্ড প্যাট্রিয়ট আর্মি সেভ বাংলাদেশ। উই আর না সি, ওকে? বাংলাদেশের সেনাবাহিনী, আমি জানি না আপনাদের কেউ আমার বক্তব্য শোনেন কি না, আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা দিতে হবে। মানে আপনারা তো নিজেদেরকে দাবি করেন যে ইউ আর দ্য মোস্ট প্যাট্রিয়ট অফ বাংলাদেশ, রাইট? অর্থাৎ আমাদের মতো লোকজন, আমরা যারা মনে করেন ভিডিও টিডিও বানাই, আমাদেরকে তো আপনারা প্যাট্রিয়ট মনে করেন না, দেশপ্রেমিক মনে করেন। ইটস ওকে ভাই, ওকে, নো প্রবলেম অ্যাট অল, বাট ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর রিয়েলি প্যাট্রিয়ট, ওকে? অ্যান্ড ইউ হ্যাভ টু টেস্ট ইট ভেরি সুন। এবং খুব তাড়াতাড়ি আপনাদের পরীক্ষা দিতে হবে। শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে। হ্যাঁ, এই যে জাহাঙ্গীর আলম বললো না, ভারতের এখানে কিছু একটা আছে, আমারও তাই মনে হয়। কিন্তু কথা হচ্ছে, এইটা আপনারাই আহ্বান করে আনছেন আপনাদের খাসলতে। এখন দেখা যাক কি হয়। যদিও এটা আমি মনে প্রাণে চাই না যে এটা হোক, বাট কি আর করা যাবে? আমাদের মতো প্যাট্রিয়ট তো আপনারা না। আমাদের মতো প্যাট্রিয়ট আপনারা হলে তাহলে কিন্তু ঘটনা ঘটতো না। আমরা যদি আজকে সে আমার কথা বলি, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতাম, তাহলে আমি কখনোই ভারতের এগেনস্টে ফাও কথা বলতাম না। আমি ভিতরে ভিতরে ভারতকে অপছন্দ করতে পারতাম, ইটস ওকে, কিন্তু আমি ফাও তাদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে আমি তাদেরকে ক্ষিপ্ত করে তুলব, এত বোকা তো আমি না। আমি বিস্মিত হই বাংলাদেশের এই যারা নাকি দেশ চালাচ্ছে, এরা আসলে কোন শ্রেণীর মানুষ? নিজেদের ওজনও বোঝে না। ওজন হলো গায়ে 1 কেজি, সে 10 কেজি ওজনের এক মানুষকে মোকাবেলা করতে যায়। কতটা আহাম্মক আর মূর্খ হলে এই ধরনের কর্মকাণ্ড করতে যায়। ভারতকে তারা মনে করে ধর এটা কোনো দেশ নাকি। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এরকমই মনে করে। ভারতের লোকজন যারা আমার ভিডিও শোনেন, আপনাদেরকে আমি বলতে পারি, এটাই কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে। অ্যান্ড দিস ইজ দেয়ার মাইন্ডসেট, বিলিভ মি অর নট। ধন্যবাদ।